কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। গতকাল রাতেই আমরা জানতে পেরেছিলাম নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কালকে রাতে তার বাড়িতে 8:30 থেকে যখন আমরা দেখতে পেলাম প্রায় 9টা নাগাদ প্রথম ঘোষণা করা হলো তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরে 11টা নাগাদ এই গ্রেপ্তারির পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। যে সময় আম আদমি পার্টির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়, যাতে সামিল হয় কংগ্রেস। এবং তারপরে আমরা যেটা জানতে পারি যে একদিকে যখন এই আদর্শ আচরণবিধি যখন জারি হয়ে গিয়েছে, তারই মাঝখানে এই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার, সেই বিষয়টি কিন্তু আজকে অত্যন্ত বড় হয়ে ওঠে। আজকে বিরোধী ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতৃত্ব তারা সকলে মিলে নির্বাচন কমিশনের কাছে যায়, রাজীব কুমারের সঙ্গে দেখা করে তাদের পক্ষ থেকে যে বক্তব্য আছে তা জানায়। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে আজকে আদালতে পেশ করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী এবং ইডির আইনজীবী বক্তব্য রাখেন, এবং তার পাশাপাশি আম আদমি পার্টির পক্ষ থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তিনি জেলে বসেই তার মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন। সেই বিষয়টির আইনি সংস্থান আছে কি না তা ভিন্ন বিষয়, কিন্তু এখনো পর্যন্ত আইনি জায়গা থেকে হোক বা দলীয় জায়গা থেকে হোক অরবিন্দ কেজরিওয়ালের বাইরে অন্য কারোর নাম আম আদমি পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। নির্বাচনে জয়ী একজন মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা, এবং আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর এভাবে গ্রেপ্তার, সেই বিষয়টি নিয়েই মূলত প্রশ্ন উঠছে। গতকালই আমরা দেখেছি কংগ্রেসের ক্ষেত্রেও প্রশ্ন উঠেছিল 1994-95 সালের যে আয় ব্যয়ের হিসেব, তাকে নিয়ে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ঘটনা, সেই বিষয়টিও আজকে উল্লেখ করেছেন এই আজকে জাতীয় নির্বাচন কমিশনে যাওয়া ইন্ডিয়া জোটের যে শরিকরা গিয়েছিলেন, সেই শরিক নেতৃত্বের অন্যতম অভিষেক মনু সিংভি। আজ জানতে পারা যাচ্ছে সিপিএমের কাছেও ওই একই ধরনের আয়কর নোটিশ এসে পৌঁছেছে। সীতারাম ইয়েচুরি সে কথা জানিয়েছেন। ফলে এই যে পরিস্থিতি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন হতে চলেছে, আর তার আগে গণতন্ত্রের কি এই পরিচয় পাওয়া যাচ্ছে? কীভাবে দেখছে এই বিষয়গুলিকে রাজনৈতিক দলগুলি? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বাংলা বলছের মঞ্চে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দুই বিশিষ্ট অতিথি। আমি দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি আদালতে দাঁড়িয়ে বলা হয়েছে, আমি প্রথমে ইডির আইনজীবী এবং যে পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী তারা আদালতে কি বলেছেন আমি দর্শকদের জানাবো। একটি যেটা ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ঘুষ নেওয়ার জন্যই তৈরি হয় দিল্লির আবগারি নীতি। একটি গ্রাফিক্সের মাধ্যমে আমি দর্শকদের সেটা দেখানোর চেষ্টা করব যে ঘুষ নেওয়ার জন্যই তৈরি হয় দিল্লির আবগারি নীতি, এমনটাই অভিযোগ করা হয়েছে ইডির পক্ষ থেকে। দুর্নীতির মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে কেজরিওয়ালকে, এবং যে আবগারি নীতির মাধ্যমে যে দুর্নীতি হয়েছিল তাতে যে টাকা পাওয়া গিয়েছিল, সেই টাকা গোয়া নির্বাচনে দুর্নীতি ব্যবহার করা হয় বলে, এই দুর্নীতির টাকা ব্যবহার করা হয় বলে অভিযোগ ইডির পক্ষ থেকে। ঘুষের বিনিময়ে মদের ব্যবসার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, এবং এই পুরো বিষয়টায় প্রায় 600 কোটি টাকারও বেশি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ইডির পক্ষ থেকে। ইডি যখন এই অভিযোগ করেছে, ঠিক তারই প্রেক্ষিতে অরবিন্দ কেজরিওয়ালের যিনি আইনজীবী রয়েছেন, সেই আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে যদি ইডির কাছে তথ্য প্রমাণ থেকেই থাকে, তাহলে নির্বাচনী আচরণবিধি চালুর পর কেন গ্রেপ্তার করা হলো? ইডি মুখোশ খুলে দেখাক তারা কাদের প্রতিনিধিত্ব করছে। সাক্ষীদের মুখে কেজরিওয়ালের নাম বলানো যাচ্ছে না বলে আজ আদালতে দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী। গ্রেপ্তার করার পর মামলা সাজানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে, এবং একই সঙ্গে আইনজীবীদের সওয়াল, জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার প্রয়োজন কি? জামিন দিয়েও জেরা করা যেতে পারে। অর্থাৎ এই দুপক্ষের যে সওয়াল জবাব তা হওয়ার পর এই মুহূর্তে সিদ্ধান্ত
এখনো পর্যন্ত জানানো হয়নি আদালতের পক্ষ থেকে। সেই ভার্ডিক্ট রিজার্ভ করে রাখা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই ভার্ডিক্ট হয়তো আমাদের সামনে আসতে পারে এবং সেই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা চর্চা করব। কিন্তু তার আগে আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল ইন্ডিয়া জোটের শরিকরা। কি বলেছেন অভিষেক মনু সিংভি, আমরা প্রথমে শোনাবো দর্শকদের যে তাদের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ জানানো হয়েছে রাজীব কুমারের কাছে। स्वतंत्र भारत के 75 वर्ष के इतिहास में कई सरकारें आई हैं। उसका रंग ये भी हो सकता है, ये भी हो सकता है, ये भी हो सकता है। इसी सत्तारूढ़ पार्टी की सरकारें पहले आई हैं, लेकिन 75 वर्ष में कभी भी चुनाव के बिल्कुल शुरू में, चुनाव के आसपास एजेंसीज का दुरुपयोग ऐसे कभी नहीं हुआ। 75 वर्ष में पहली बार एक पदासीन मुख्यमंत्री को कल रात को गिरफ्तार किया गया है, पहली बार। कुछ हफ्तों पहले एक मुख्यमंत्री को मजबूर करके हटा के उसको गिरफ्तार किया गया। विपक्ष की बहुत बड़ी पार्टी, 125 साल से ज्यादा पुरानी पार्टी कांग्रेस के 94, 95, 96 के अकाउंट्स के विषय में 150 करोड़ से ज्यादा फ्रीज हुआ है। हमारे माननीय कांग्रेस अध्यक्ष, पूर्व कांग्रेस अध्यक्ष सबने अभी आपके समक्ष 2 दिन पहले इस पर प्रेस कॉन्फ्रेंस भी की है। अभी हमको बता रहे हमारे मित्र लेफ्ट के, येचुरी जी खड़े मेरे साथ, उनको भी वैसे ही नोटिस आए हैं। অর্থাৎ একদিকে এই স্বতন্ত্রতার ৭৫ বছর পূর্তিতে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো, কিছুদিন আগে হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করা হয়েছে এবং একই সঙ্গে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সিপিএম এর কাছেও একই রকমভাবে আয়কর নোটিশ এসেছে। এতগুলি ঘটনা ঘটছে এবং তারই মধ্যে হচ্ছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন। কিন্তু এটাই কি গণতন্ত্র? প্রশ্ন উঠে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, আম আদমি পার্টির মুখপাত্র তুলিকা অধিকারী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে তুলিকার কাছেই আসবো। আজকে ইন্ডিয়া জোটের শরিকদের পক্ষ থেকেও যাওয়া হয়েছে, আমরা দেখালাম তাদের বক্তব্য। একদম প্রথমে যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আম আদমি পার্টির নেতৃত্ব কি ভাবছে? দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি তার স্বৈরাচারিতার মাধ্যমে তিনি বিভিন্ন বিরোধী দলকে পরাস্ত করতে চাইছেন, তার ক্ষমতার অপব্যবহার করছেন এবং আমরা এই ব্যাপারটা আগে থেকেই জানতাম যে ওনাকে গ্রেপ্তার করার একটা পরিকল্পনা করা হচ্ছে এবং সেই জন্যই কিন্তু ইডির মাধ্যমে তাকে গতকাল গ্রেপ্তার করা হলো, তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য। কারণ তিনি জনপ্রিয় হয়ে উঠছিলেন, কিন্তু আমাদের লড়াই থেমে থাকবে না। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি জেলে থাকলেও তিনি সরকার চালাবেন। এই যে জেলে থাকলেও সরকার চালাবেন, তার আইনি সংস্থান কি আছে, লেফটেন্যান্ট গভর্নর কি পদক্ষেপ করবেন, সেগুলো পরবর্তী বিষয়। কিন্তু প্রাথমিকভাবে এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই পাশে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের। আজকে আমরা দেখেছি যে বিজেপির অফিসের সামনে আম আদমি পার্টির পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শনও করা হয়েছে। আমি যেটা জানতে চাইব মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর কাছে, আজকে একই রকমভাবে রাজ্যেও কিন্তু ইডির একটি অভিযান চলছে। মৃত্যুঞ্জয়, কিভাবে দেখছেন যে এই যেভাবে দিল্লিতে চলছে সেটা কি এখানেও চলছে একই রকম ভাবে? আপনারা কি সেরকমই মনে করেন? না, আমি একটা জিনিস পরিষ্কার আমার কাছে মানে বুঝতে পারছি যে বিজেপি ভয় পেয়েছে। ভয় যদি না পেত, যারা বলছে যে 400 পার হবে, যারা 400 পারের স্বপ্ন দেখছে, তারা যদি ভয় না পেত, একজন ভারতবর্ষের স্বাধীনতার পরে প্রথম যে মুখ্যমন্ত্রী থাকাকালীন কাউকে গ্রেপ্তার করতে হচ্ছে। ভারতবর্ষের প্রথম আমরা দেখতে পাচ্ছি যে একটা সরকার যারা বলছে মোদি কি গ্যারান্টি, যে গ্যারান্টির নামে আমরা দেখেছি যে গ্যারান্টি 2014 সাল থেকে দিয়েছিল, সেই কোনো গ্যারান্টি এখনও অবধি ফুলফিল করতে পারেনি। সে মানুষের চাকরি দেওয়ার হোক, বছরে 2 কোটি চাকরি, বা বেকারত্বের সাথে সাথে মানে রান্নার গ্যাস, পেট্রোল। তাই ও ভয় পাচ্ছে। এবার ভয় পেতে গেলে যেখানে যেখানে বিরোধী শক্তিগুলো আছে, তাদের ইডি, সিবিআই যে কেন্দ্রীয় এজেন্সিগুলো, এরা তো আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির শাখা সংগঠনের কাজ করছে। শাখা সংগঠনের কাজ করার হিসাবে যা যা করণীয় আজকে অরবিন্দ কেজরিওয়ালের সাথে হচ্ছে। পশ্চিমবঙ্গে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতবার করে ডাকছে, যখন ইন্ডিয়া জোটের বৈঠক তার আগে ডাকছে, নবজোয়ার যাত্রা হচ্ছে, বাঁকুড়া থেকে চলে আসতে হচ্ছে, এরকম তো দিনের পর দিন। আর যখন ইডি রিপোর্ট দিচ্ছে, কোর্টে দাঁড়িয়ে বলছে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করছে, তার পরিবার কোঅপারেট করছে, কিন্তু
তাকে এই যে মেলাইন করা, একটা চিত্র তুলে ধরা সমগ্র ভারতবর্ষের কাছে যে এরা দুর্নীতিপরায়ণ, বিরোধী মানে দুর্নীতি। আসল কথা, বিরোধীদের ভয় পেয়ে ভাবছে যে এই বছর ভোটে হারার যে চান্স নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের, তাহলে এই যে হারার চান্সের ভয় পেয়ে এটা করছে। আচ্ছা বলুন তো, অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতি করে থাকে, অরবিন্দ কেজরিওয়াল বা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি করে যে ব্যবস্থা নেওয়া হবে, যারা ভারতীয় জনতা পার্টিতে গেছে বা যাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে বলে এসছে দুর্নীতিবাজ, হিমন্ত বিশ্ব শর্মা থেকে আরম্ভ করে নারায়ণ রানে, ছগন ভুজবল, কোনো পদক্ষেপ নিয়েছে? ইডি 95% কেস করেছে ইডি সিবিআই বিরোধীদের ওপরে। 2014 থেকে 2023 অব্দি মানে 95% যা কেস হয়েছে সমস্ত বিরোধীদের ওপরে। এই কেসটা বেড়েছে, 60% কেস বেড়েছে এই আমলে। সিবিআই রেট বেড়েছে কেসের 60% বিরোধীদের ওপরে, এবং 45% কেসের রেট বেড়েছে হলো ইডির বিরোধীদের ওপরে। ইডির এখনো অবধি 5906টি মামলা হয়েছে অঙ্কুরদা, তার মধ্যে 1142টা মাত্র চার্জশিট দিতে পেরেছে, তার মধ্যে 25টা মাত্র 25টা নিষ্পত্তি করতে পেরেছে। 5906টি মামলার মধ্যে 25টা নিষ্পত্তি করতে পেরেছে, 0.06% যা সাকসেস রেট। তাকে নিয়ে আলোচনা করে লাভ নেই। দেখা যাক, আমরা যে কথাটা বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুমনদা, আপনি কিভাবে দেখছেন যে এই যে বলা হচ্ছে নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন, এটার কিভাবে মূল্যায়ন করবেন আপনি? অঙ্কুর, আপনি সিনেমা দেখেন? একটা সিনেমা 2013 সালে রিলিজ করেছিল, সিনেমাটার নাম স্পেশাল 26। নরেন্দ্র মোদীর খুব প্রিয় অভিনেতা অক্ষয় কুমার সিনেমাটার হিরো ছিলেন। একদল লোক জাল সিবিআই সেজে বিভিন্ন লোকের বাড়িতে হানা দিত, পলিটিশিয়ান, ব্যবসায়ী, তাদেরকে ভয় দেখিয়ে টাকা নিত। পলিটিশিয়ানরা তাদের ভয় পেত এবং বলতো, দেখো আমার বাড়িতে যে তোমরা হানা দিয়েছো সেটা লোককে বলো না। এরা সব জাল ফেক সিবিআইডি ছিল। 2013 সালের সিনেমা, অক্ষয় কুমারের সিনেমা। 2014 সাল থেকে নরেন্দ্র মোদী একটা বলিউডের সিনেমাকে বাস্তবে নিয়ে এলেন। যেটা ফেক সিবিআই করছিল সেটা অরিজিনাল ইডি সিবিআই শুরু করে দিল। আপনি রাজনীতিকদের বাড়িতে যাবেন, ভয় দেখাবেন, নয় আমার দলে এসো, না হলে নয় তুমি দলে এসে আমার কাজ করো, আর না হলে টাকা দাও। যে কেসটায় অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হচ্ছেন, কি কারণে অ্যারেস্ট হচ্ছেন? তিনি একজন অ্যাপ্রুভার, রাজসাক্ষীর বয়ানে অ্যারেস্ট হচ্ছেন। অরবিন্দ ফার্মা মালিক, তিনি 2রা এপ্রিল অ্যারেস্ট হচ্ছেন। তার 7ই এপ্রিল তিনি প্রথম ইলেকটোরাল বন্ড কিনে বিজেপিকে যথেষ্ট টাকা দিয়েছেন। তারপরে তিনি অ্যাপ্রুভার হচ্ছেন, এবং সেই অ্যাপ্রুভারের সাক্ষীর বেসিসে একজন সিটিং চিফ মিনিস্টারকে আপনি অ্যারেস্ট করছেন। মানে স্পেশাল 26-এ নীরাজ পান্ডে যা দেখিয়েছিলেন, অমিত শাহ সেটাকে আরও মজাদার চিত্রনাট্য করে ফেললেন। দেখুন, ব্রিটিশ আমলেও রাজসাক্ষীদের বয়ানের ভিত্তিতে বিভিন্ন শাস্তি হতো। একই সঙ্গে রাজসাক্ষীদের জেলের ভেতর গুলি করেও মারা হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু রাজসাক্ষীদের সাক্ষী যখন আপনি নেবেন, একটা মিনিমাম রুল আছে যে সে বন্দি অবস্থায় সে সাক্ষ্যটা দিচ্ছে, না সে মুক্ত অবস্থাতে, তাকে একজন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে ওই সাক্ষ্যটা দিতে হবে। দ্য পয়েন্ট হিয়ার ইজ যে আজ থেকে আপনি দেখবেন যে সব জায়গায় ইডি বলছেন, আমি অরবিন্দ কেজরিওয়ালের ফ্যান নই, আমি আপ পার্টি করি না, কিন্তু বলা হচ্ছে যে উনি এই লিকুয়ার কেলেঙ্কারির কিং পিন ছিলেন। এই মিডিয়া, এই ন্যাশনাল এজেন্সি, মানে গভর্নমেন্টের এজেন্সি আরিয়ান খান সম্পর্কে বলেছিল উনি ড্রাগ পাচারের 1 নম্বর লোক ছিলেন, যেমন চার্জশিট এলো নামই নেই। সো হোয়াট ইজ দ্য গোল? গোল ইজ ভেরি সিম্পল। তুমি কাউকে প্রথমে ভয় দেখাও, যদি ভয় দেখিয়ে তোমার দলে চলে আসে, যদি শুভেন্দু অধিকারী বা হেমন্ত বিশ্ব শর্মা হয়, নাথিং লাইক ইট। তুমি আরটু ভালো তার পারফরমেন্স হয়, অজিত পাওয়ার হয়, তাকে তুমি ডেপুটি চিফ মিনিস্টারও করে দিতে পারো। যদি তুমি না করতে পারো, তাহলে তাকে জেলে ভরে দাও। আপনি এর বাইরে অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনের সম্পর্কে যা নাটক হয়েছে, সেই পুরো নাটকটার আপনি কোনো অর্থ খুঁজে পাবেন। একবারে আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, প্রসেনজিৎ ঘোষ, রাজ্য বিজেপির মুখপাত্র। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনাতে ছিলাম অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি। ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে, দুপক্ষের সওয়াল জবাব শেষ হয়েছে। আদালতের পক্ষ থেকে বিচারপতি এখনো তার সিদ্ধান্ত জানাননি। 10 দিনের ইডি হেফাজত চাওয়া হয়েছে। আমি আপনার কাছে যেটা আসবো, এখানে উপস্থিত আম আদমি পার্টির মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রাজনৈতিক বিশ্লেষক প্রত্যেকেই যেটা মনে করছেন যে এক্ষেত্রে
এই যে পুরো বিষয়টা এটা একটা চিত্রনাট্যের মতো এগিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা স্পষ্ট বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন। আপনার উত্তর শুনতে চাইব প্রথম। দেখুন, নরেন্দ্র মোদী ভয় পেয়েছে না, নরেন্দ্র মোদী সরকারকে ভয় পাচ্ছে দুর্নীতিগ্রস্তরা। আজকে দেখুন, এই যে অরবিন্দ কেজরিওয়াল এনার বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন দিল্লির প্রদেশ কংগ্রেসের অনিল কুমার 2022 সালে। শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত তিনি টুইট করেছিলেন, কংগ্রেস বলেছিলেন যে গোয়াতে এই টাকা লাগানো হয়েছে। এবার আপনারা জানেন কয়েকদিন আগে কে কবিতা তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রমাণটা এতটাই সলিড প্রমাণ রয়েছে, এভিডেন্স রয়েছে যে বিনয় নায়ার যে 4 জন লিঙ্কম্যান ছিল, 45 কোটি টাকা পাঠানো হয়েছিল গোয়াতে দিল্লি থেকে, সেই বিনয় নায়ারকে তার সাক্ষ্য প্রমাণ ইডি জমা দিয়েছে কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছে বেল, এর আগেও আগাম জামিন চেয়েছেন। হাইকোর্টে যখন কেজরিওয়ালের আইনজীবী তিনি জানতে চান যে কি এভিডেন্স আছে আমাদের দেখাতে হবে, তো ইডির আইনজীবী বলেছিলেন যে এটা এখনই জানাবার মতো নয়, স্যার আপনি জানাতে পারে। আজকে আমার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন এই যে আপনি বসে বসে আজকে যে তথ্যগুলো দিচ্ছেন, আজকে ইডির আইনজীবী সেগুলো আদালতেও জানিয়েছেন যে কোথায় কত টাকা দেওয়া হয়েছে, কিভাবে গেছে, সমস্ত কিছু জানতো, তাহলে ভোটের আগে মনে পড়লো কেন গ্রেপ্তার করার কথা? আরে বাবা, একটা জিনিস জানবেন, আইনের ভাষায় উনি 9 বার ওনাকে সমন দেওয়া হয়েছে, উনি বারবার উপেক্ষা করেছেন সেই সমনকে, উনি তো ফেস করতে পারতেন। আজকে আন্না হাজারে কি বলেছেন যে मैं दुखी हूं, যে লোকটা একদিন এর বিরুদ্ধে আন্দোলন করেছে মদের বিরুদ্ধে, সেই লোকটাই মদের নীতিতে দুর্নীতি করছে। দেখি আন্না হাজারেরও উত্তর। সব থেকে বড় কথা হচ্ছে যিনি আমাদের সামনে রয়েছেন দাদা বিজেপির মুখপাত্র হিসেবে এসেছেন, তাকে সম্মান জানিয়ে বলছি আজকে ইলেকট্রাল বন্ডে কে টাকা দিয়েছে? অরবিন্দ ফার্মার যিনি শরৎচন্দ্র রেড্ডি, তার নাম উঠে এসে 55 কোটি টাকা দিয়েছে কার কাছে? প্রশান্তন্দরে চলে যাচ্ছেন তো, তাহলে ওই প্রসঙ্গটাই করুন, ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলুন, ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলুন। শুনুন, যিনি রাজসাক্ষী তিনি বলছেন যে আমরা টাকা দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে অন্য জিনিস যে ইলেকট্রাল বন্ডে কার কাছে চাঁদা গেছে? বিজেপির কাছে চাঁদা গেছে। কার কাছ থেকে গেছে? রেড্ডির কাছ থেকে। অরবিন্দ ফার্মার যিনি রয়েছেন তার কাছ থেকে চাঁদা গেছে। কি করে সম্ভব এটা? অর্থাৎ আপনি বলছেন একবার যে টাকাটা আমরা নিয়েছি, কিন্তু ঘুরে দেখা যাচ্ছে যে অন্য কারো কাছে টাকাটা ঢুকে যাচ্ছে, এটা তো হয় না। আর বিজেপির কাছে আর একটা প্রশ্ন হচ্ছে, ওরা কেন ভয় পাচ্ছে বলুন তো? যে ছাত্র বা ছাত্রী ভালো পড়াশোনা করে সারা বছর, তার কোনো ভয় থাকে না। আজকে যদি নরেন্দ্র মোদী বা অমিত শাহ বলছেন যে 400 পার করুক, সংবিধানের মতে লড়ুক, বিরোধীদেরকে জায়গা দিক লড়ার জন্য, কিন্তু এইভাবে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করছে। একবার হেমন্ত সোরেনকে ধরা হচ্ছে, কংগ্রেসই তো কমপ্লেন করেছে আপনাদের বিরুদ্ধে। সন্দীপ দীক্ষিত কে? দিল্লি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিজেপির এই বিষয়ে অনেক কিছুই বলার রয়েছে। আজকে আপের মুখপাত্রের বক্তব্যের প্রেক্ষিতে আমি আপনার কাছে আসবো, অবশ্যই আসবো। একটা ছোট ওনার উত্তরটা পরিপ্রেক্ষিতে বলে দিই, বিরোধী আবারও ফিরে আসছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো বিজেপি মুখপাত্রের কাছে। যে প্রশ্নটা উঠছে বারংবার এই সময়টা নিয়ে, তার কারণ এতদিন পর্যন্ত সমন পাঠানো হলেও তা আপনাদের মানে ইডির আইনজীবী দাবি করছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, কিন্তু গত 2 বছরে একটি টাকা উদ্ধার করতে পারেনি ইডি, মানে আদালতের কাছে জানাতে পারেনি। দ্বিতীয়ত, তথ্য প্রমাণ আছে বলে আদালতে জানাতে পারেনি। যদি তথ্য প্রমাণ থাকেই তাহলে এতদিন আগে কেন গ্রেপ্তার করেনি? ঠিক আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর কেন গ্রেপ্তার করার প্রয়োজন হচ্ছে? এই প্রশ্নটা উঠছে। আজকে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজন হচ্ছে 1994-95 একটা অভিযোগের প্রেক্ষিতে। নাম্বার 3, ইলেকটোরাল বন্ডে দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনার, অরবিন্দ কেজরিওয়ালের ঘটনার প্রেক্ষিতে যিনি রাজসাক্ষী, সেই রাজসাক্ষীকেই তিনি 55 কোটি টাকা দিয়েছেন কিছুদিন আগে এই শরৎ রেড্ডি। এবং একই সঙ্গে এই প্রত্যেকটি ক্ষেত্রে সিইসির যিনি ডিসিশন নেবেন, মানে সিইসি কে হতে চলেছেন, চিফ ইলেকশন কমিশনার কে হতে চলেছেন, সেটাও হবে হচ্ছে গিয়ে এই ঠিক করবে শুধুমাত্র বিজেপি। এগুলোর পরে কি আর গণতন্ত্রের প্রতি কোনো মানে বলা যায় এটা? দেখুন, আপনারা আপনাদের মতো করে বলছেন, কিন্তু
অর্ধেকটা বলছেন। আজকে কংগ্রেসের পিরিয়ডে টিএন সেশনের আগে কেউ জানতো ইলেকশন কমিশন কিভাবে ঠিক হতো? আজকে সার্চ কমিটি বলে কিছু ছিল? আপনাকে একবার থামাচ্ছি, একটা তথ্য দিয়ে নি। এই মুহূর্তের তথ্য আমাদের কাছে এসেছে, আগামী 28শে মার্চ পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আজকে ইডি 10 দিনের হেফাজত চাওয়া হয়েছিল, আজকে 22 তারিখ, 28শে মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আসবো প্রসেনজিৎ মুখোপাধ্র, ঘোষ। 10 দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টও বেল ডিনাইড করেছে। তারাও বলেছেন এনাফ এভিডেন্স ইজ দেয়ার। তো সুপ্রিম কোর্টে উনি বেল মুভ করেননি না, আজকে কথা বলছি যখন বেল মুভ করেননি, উনি উইথড্র করে নিয়েছেন। তো আজকেই ইলেকট্রাল বন্ডের কথা আসছে। আজকে ইলেকট্রাল বন্ড যে থেকে চালু হলো, তার আগে এই কংগ্রেস সরকার যখন চলেছে, তারা তাহলে কিভাবে চালাতো নির্বাচন? টোটাল ইলেকট্রাল বন্ড হচ্ছে 20,000 কোটি টাকা। সেই 20,000 কোটি টাকা 303টে এমপি আছে আমাদের, বিজেপি পেয়েছে 6,000 কোটি টাকা, আর 240টা এমপি যাদের আছে তারা পেয়েছে 14,000 কোটি টাকা। আজকে মার্টিন যে লটারি, তারা আমাদেরকে 100 কত কোটি টাকা দিচ্ছে, টিএমসি কে বেশি টাকা দিচ্ছে, স্ট্যালিনকে বেশি টাকা দিচ্ছে। আজকে অরবিন্দ কেজরিওয়ালের দলও তারাও ইলেকট্রাল বন্ডে দিয়েছে। তাহলে কি তারা চাঁদা তুলছে? সেটা কৌটনেরে আসছে নাকি ইলেকট্রাল বন্ডটা? আজকে এই ইলেকট্রাল বন্ডের এটা যারা দিচ্ছে সেটা তাদের ব্যালেন্স শিটে রিফ্লেকশন হবে। তাদের ব্যালেন্স শিটে রিফ্লেকশন হচ্ছে। হিসাব করা দেবে যারা 14,000 কোটি টাকা, বা ইউপিএ গভর্নমেন্ট যাদের 100টা নিচে, মানে ইন্ডিজোটের 100টার নিচে সাংসদ, তারা কিভাবে 6,000 কোটি টাকার উপরে? আমি শুনবো তৃণমূল মুখপাত্রের বক্তব্য। আমি এটা ছোট 10 পয়েন্টে বলি, 10 মিনিট 10 সেকেন্ড বলি। এটা এই উনি যে যুক্তিটা দিচ্ছেন, এটা অমিত শাহ দিয়েছেন। হ্যাঁ, অমিত শাহ দিয়েছেন। এটা এই যুক্তিটাতে এরপরে বিজেপি বলবে যে আমরা এতগুলো রাজ্যে আছি, তাহলে টোটাল আমাদের রাজ্যে ধর্ষণের সংখ্যা কত, আর ওদের দেখো একটা রাজ্য, ওদের তৃণমূলের একটা রাজ্যে ধর্ষণের সংখ্যা কত। মানে এইভাবে যদি পরিচয় হয়, আমি যখন আপনি বলছিলেন আমি বলিনি, ঠিক আছে, আমি আগের দিন আপনাকে এটা বলেছিলাম যে একজনের বক্তব্য বলাটা নিয়ম। যদি এইটা হয় তাহলে তো বিজেপি নিজের এমপিদের দর কত হিসেব করে দিচ্ছে, যে পার এমপির দর 20 কোটি টাকা। যদি কেউ 24 কোটি টাকা দিতে পারে, তাহলে বিজেপি সেই এমপিকে কিনে নেবে। দ্যাট ইজ দ্য, মানে বিজেপি যদি বিজেপির মতো করে আমি ভাবার চেষ্টা করি। এক্স্যাক্টলি। আসবো তৃণমূলের কাছে। দেখুন, এত দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, তার মানে বিজেপি একটা সৎ দল আমি ধরে নিচ্ছি। তার মানে বিজেপি ভারতবর্ষের এবং পৃথিবীর সর্ববৃহৎ দল, এবং পৃথিবীর সর্ববৃহৎ সতেদের দল, যারা সমস্ত একদম কোনো দুর্নীতি নেই। আচ্ছা, বিজেপি ছেড়ে দিন, তৃণমূল বাজে বলবে বিজেপির বিরুদ্ধে, আপ বলবে, সুমনদার মতো কিছু লোক যারা বলবে, সবাই বাজে লোক। আমরা ভালো লোক, মুকুলের মতো দুষ্টু লোক আমরা, মুকুলের কথা, আর ভালো লোক হলো এরা। তো বসনগৌড়া পাতিল বিজেপির এক্স এমএলএ, সেই বসনগৌড়া পাতিল ইয়াদুরাপ্পার সম্বন্ধে বলেছে যে কোভিড পিরিয়ডের সময়, ভালো করে বুঝবেন, কোভিড পিরিয়ডের সময় 40,000 কোটি টাকার দুর্নীতি করেছে তাদের মুখ্যমন্ত্রী। একজন বিধায়ক, নিজের দলের বিধায়ক, তার মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলছে। কি করেছে? বলছে 45 টাকার মাস্ক, সেইটা 485 টাকা করে কিনেছে। একটা বেডের জন্য নিয়ে রেট ঠিক করে দিয়েছিল সরকার 20,000 টাকা করে কোভিড পিরিয়ডের সময়, এবং 8 থেকে 10 লাখ টাকার নিচে কারো বিল হয়নি। এবং তাই করে যে এই দুর্নীতিটা বলছে, যে এখন যদি আমি ধরে নিচ্ছি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাইন করার জন্য, উনি সাইনিং অথরিটি হওয়ার জন্য যদি ওনাকে জেলে দেওয়া হয়, তাহলে ইয়েদুরাপ্পা যেইটা ওদের মানে বিধায়ক বলছে, বসনগৌড়া পাতিল বলছেন যে 40,000 কোটি টাকা দুর্নীতি করেছে শুধু কোভিড পিরিয়ডে মানুষকে ভয় দেখিয়ে, মানুষের জীবন নিয়ে। কংগ্রেস সরকার, তাহলে কোর্ট খোলা আছে, কংগ্রেস সরকার কেন জেলে পড়ছে না? এবার কংগ্রেস জেলে পড়ছে না কেন? কেন? এখন তো সরকার নেই, বিজেপি। কংগ্রেস কেন কোহিনূরটা নিয়ে আসছে না? এই সব কোনো যুক্তির কোনো মানে, এটা কোনো যুক্তি? এটা কোনো যুক্তি? বিজেপি সরকার সেখানে নেই তো। আচ্ছা, সমস্ত দুর্নীতির তদন্ত হওয়া উচিত। তার মানে দুর্নীতি হয়নি, তার মানে বসনগৌড়া পাতিল বাজে লোক। আরে বিজেপিটা করে না, কথায় বললে তার সেটা তদন্ত করবেন না, হাওয়ায় কথা বললে হয়ে গেল। পিসি ভাইপোর মতো আপনি যে কথা বলছেন, আমি বুঝলাম। আমি আপনার কাছে জানতে চাইছি এই মুহূর্তে তার মানে কি বলছে সেটা তো জানতে হবে। প্রসেনজিৎ বাবু, আপনি একটা কথার জবাব দিন। 1994-95 সালের আয়করের ভিত্তিতে আজকে যখন নোটিশ পাঠিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, এতদিন আয়কর দপ্তর কি ঘুমিয়েছিল? মানে আপনি বলছেন আয়কর দপ্তর গাফিলতি করেছে, তাই তো?
আপনি এই কথা বলছেন আয়কর দপ্তর গাফিলতি করেছে? 1994 মুখপাত্র আমি নই। আয়কর দপ্তর গাফিলতি করেছেন আপনি? উত্তরটা হচ্ছে এটাই, আজকে কংগ্রেসের দ্বিচারিতা দেখুন। রাহুল গান্ধী আজকেই বলেছেন যে বিজয়নের মেয়েকে আয় বহির্ভূত সম্পত্তির জন্য ইনকাম ট্যাক্স তাকে সমন পাঠিয়েছে। আপের বিরুদ্ধে অজয় মাকেন বলেছে, সন্দীপ দীক্ষিত বলেছে। তাহলে কোন জায়গাটা আপনি সঠিক বুঝবেন? আরেকটা উদাহরণ, বিষয়টা তো এখানেই। একটা সময় বিজেপির ইউটিউব চ্যানেলেও শুভেন্দু অধিকারী টাকা নিচ্ছে, সেই ভিডিওটা ছিল, আমরা দেখেছি। এখন সেই ভিডিওটা খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা এরকমই আসলে। ওনারা তখন বিজেপির কোনো ইউটিউব চ্যানেল ছিল না। একদমই সেটা দেওয়া হয়েছে। বিজেপি এটা প্রেস কনফারেন্স করেছিল, বিজেপির ইউটিউব চ্যানেল ছিল না। বিজেপি অফিশিয়াল হ্যান্ডেলে ছিল, অফিশিয়াল হ্যান্ডেলে ছিল, এটা আমরা সবাই দেখেছি। তারপরে সেটা ভ্যানিশ হয়ে যায়। এবং আরেকটা তথ্য উনি দিয়েছেন, আরে কার টাকা দিয়ে দেওয়া হয়েছিল? কার টাকা দেওয়া হয়েছিল? কেডিসি, সেই বিষয়টিতে থেমে আছে কেন? সাংসদ ছিল, কেডিসি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, কেডিসি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, তাকে লড়েছে, তাকে বিরোধী মুখ বানিয়েছে কেন? তাকে আজকে দুর্নীতির বিরুদ্ধে একবার শুভেন্দু অধিকারীকে আজকে দলনেতা বানিয়েছেন কিভাবে? শুভেন্দু অধিকারীকে তাহলে আপনি কিভাবে দলনেতা বানিয়েছেন? আরেকটা কথা হচ্ছে, অমিত শাহ পরিষদীয় দল বানিয়েছে, ভারতীয় জনতা পার্টির সংসদীয় নিয়মকানুন জানো? আরে রাজনীতি করছে জানো? দলের দল বানায় না, আপনাদের পরিষদীয় দল বানায়। পরিষদীয় দলই বানায়, সবাই জানে পরিষদীয় দলই বানায়। পরিষদীয় দলে আপনারা তো তাকে আপনাদের দলে ইনক্লুড করেছেন। যদি আপনারা এতটাই ধবধবে সাদা জামা কাপড় পরে বসে আছেন, যদি এতটাই সৎ, তাহলে সেই শুভেন্দু অধিকারীকে মাথায় তুলে রাখলেন কেন? আমি সুমনদের কাছে যেটা জানতে চাইবো, আসছি এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এটাকে কি অলিখিত জরুরি অবস্থা বলে মনে হচ্ছে? কেন করে যেতে ভয় পান? আসছি এটা কি অলিখিত জরুরি অবস্থা বলে মনে করছেন? দেখুন, আজকে যে কারণের জন্য অরবিন্দ কেজরিওয়াল তার যেটা এফিডেভিট সুপ্রিম কোর্টে উইথড্র করে নেন, তার পেছনে একটা লজিক আছে। এবং সেই লজিকটা তার বিচার মানে তার লয়ার অভিষেক মনু সিংভি কিছুদিন আগে একটা চিঠি লিখে বলেছিলেন। সেটা সবচেয়ে বিপজ্জনক। যার এজলাসে, যে সুপ্রিম কোর্টের বিচারপতির এজলাসে এটা ওঠার কথা ছিল, এবং আমি ফুল রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, কারণ ভারতবর্ষের প্রাক্তন আইনমন্ত্রী কপিল সিবাল, পি চিদম্বরম, দুষ্মান দাবে, অভিষেক মনু সিংভি সবাই এটা খবরে কাগজে চিঠি লিখে বলেছেন। এই যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বেলা মৌর্য ত্রিবেদী, এনার কাছে 8টা হাই প্রোফাইল পলিটিক্যাল কেস আছে। আজকে অরবিন্দ কেজরিওয়ালটা গেলে 9th কেস হতো। ইনি 2004 সালে নরেন্দ্র মোদী যখন গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন, তখন গুজরাট সরকারে নরেন্দ্র মোদী এর আগে আইন সচিব করেছিল। সেখান থেকে ইনি গুজরাট হাইকোর্টের বিচারপতি হন। এবং আমি যে কটা বলছি সব কটা কপিল সিবাল চিঠিতে লিখেছেন। 2018-তে সুপ্রিম কোর্ট যে নিজেদের রোস্টার নিয়ম করেছিল, সেই রোস্টার নিয়মকে কমপ্লিটলি ভায়োলেট করে যে সমস্ত মামলাগুলোতে বিজেপির স্বার্থ আছে সেগুলো ওনার কোর্টে যায়। উমরখালি 3 বছর ধরে বেল পাচ্ছে না। তামিলনাড়ুর ক্রিটিক্যাল মানে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী বালাজি, তার বেল হচ্ছে না। তো এর চাইতে আপনি আর ভারতবর্ষের জরুরি অবস্থা ছাড়া আপনি এটাকে কি বলবেন? আপনার জুডিশিয়ারির একজন বিরুদ্ধে, টপ জুডিশিয়ারির বিরুদ্ধে দেশের আইনমন্ত্রী চিঠি লিখে বলছেন যে ওনার কোর্টে গেলে কেউ বেল পায় না। এবং আপনি এটাকে অগ্রাহ্য করতে পারতেন। অগ্রাহ্য করবেন কি করে? অভিজিৎ গাঙ্গুলি আপনার সামনে উদাহরণ আছে যে লোকটা কলকাতা হাইকোর্টে বসে সব রায় দিয়েছে, সে বেরিয়ে বলল যদি বিজেপির মুখপাত্র এখানে সাহস থাকে বলুন যে উনি ঠিক বলেছেন যে গডসেই আমার গুরু গান্ধী নন। এটা বলে দিন যে অভিজিৎ গাঙ্গুলি ঠিক বলেছেন। বলতে দেবেন? হ্যাঁ, শুনুন। আমরা ভুলে যাইনি, বিমান বসু এক সময় বলেছিল বিচারপতি লালাকে, লালা বাংলা থেকে পালা। তখন আপনারা চুপ ছিলেন কেন? তখন বিচারপতির বিরুদ্ধে কথা বলেছিলেন কেন? আপনাদের এই রোগটা আছে, বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। আজকে রিটায়ার্ড বিচারপতি ক্যান্ডিডেট তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিল, কংগ্রেসেরও 19-এ কৃষ্ণনগর থেকে দাঁড়িয়েছিল। এটা নতুন নয়, এটা বহু আগে থেকে আছে। তাই জন্য
এটা ভাবতে হবে তার কর্মজীবনে যা ডিসিশন দিয়েছে সেটা বায়াস ছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করেছেন, রিটায়ার্ড নয়, অবসরপ্রাপ্ত নয়, পদত্যাগ করেছেন উনি। কিন্তু আপনার যে প্রশ্নগুলো তোলা হলো বেলা মৌর্য ত্রিবেদীর বিরুদ্ধে, যে অভিযোগটা করেছে কংগ্রেসের পক্ষ থেকে, কর্ণাটকে কংগ্রেস সরকার আছে, হেফাজতে নিন না। কর্ণাটক না, সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা মৌর্য ত্রিবেদীর কথা উল্লেখ করলেন, যেটা সুমন ভট্টাচার্য, সেই বিষয়ে আপনার বক্তব্যটা জানতে কথাটা বলছিলাম না, ইয়েদুরাপ্পা নয়, এই যে বেলা মৌর্য ত্রিবেদীর তার এজলাসে কেন গেল না মামলাটা, প্রত্যাহার কেন, প্রয়োজনটা কেন হলো, প্রয়োজনটা এটাই, সেটা তো প্রত্যাহারের ব্যাপার। এবং তার পরবর্তীকালে আপনি আজকেই দেখে নিন আবার বেল রিজেক্ট হয়েছে, যখন ইডি চেয়েছে তারপরে আবার গেছে। আমি আবার 10 এসসিতে বিজেপি দেখে নিন, এসসিতে উনি যাননি, না আজকে আবার গেছে, না এসসিতে যাননি আপনি, প্লিজ আগে প্রত্যাহার করেছেন সেটা জেনেছি। আরে প্রত্যাহারটা যাওয়া না, 45 শুনানি হওয়ার কথা ছিল, রেজিস্ট্রারের কাছে গেছিলেন, সমস্তটা জানি। সুপ্রিম কোর্টে আজকে অরবিন্দ কেজরিওয়াল কিছু মুভ করেনি, উনি যা মামলা হচ্ছে এটা দিল্লি হাইকোর্টে। দেখুন বিজেপির প্রবলেমটা কি, বিজেপির প্রবলেম হচ্ছে যে মমতা ব্যানার্জি বলছেন কংগ্রেস 42 পেরোবে না, সেটা সঙ্গে সঙ্গে ভালো লাগছে। অজয় মাকেন বলেছিলেন কোনো সময় অরবিন্দ কেজরিওয়াল চোর, সেটা ভালো লাগছে, খুব ভালো, আঞ্চলিক রাজনীতি সকলের আছে। এই সবাই মিলে যে নরেন্দ্র মোদীকে চোর এবং অমিত শাহকে একটা গুন্ডা দলের নেতা বলে, সেটা ওরা শুনতে পারে না। আমি আপনার বাঁ দিকের গালটা দেখতে পেলাম, ডান দিকের গালটা দেখতে পাবো না, এটা কখনো হয়? বাকি দেশের সব বিরোধীরা মিলে একসঙ্গে বলছে যে এর চাইতে বড় সাংগঠনিক লুট মানে পৃথিবীতে কোনো পাড়ার তোলাবাজরাও করে না। যে আপনি 2রা এপ্রিল একটা লোক অ্যারেস্ট হচ্ছে, 7ই এপ্রিল ইলেকট্রাল বন্ড কিনছে, 22শে ডিসেম্বর লোক অ্যারেস্ট হচ্ছে, 10ই জানুয়ারি ইলেকট্রাল বন্ড কিনছে, এবং শুধু বন্ড কিনছে না, আবার তাকে আপনি বরাতও দিচ্ছেন যে 15,000 কোটি টাকার বরাত। এবং এক্ষেত্রে রাজসাক্ষী করে অরবিন্দ কেজরিওয়ালের সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা তার বাবা আগে বামফ্রন্টকে ফান্ডিং করতো, এখন তৃণমূলকে ফান্ডিং করছে ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে। আজকে এই জিনিসগুলো তো কারা করেছে? মানে সঞ্জীব গোয়েঙ্কা আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, আমি বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলতে চাইছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ইন্ডিয়া জোট আজকে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে এবং তাদের বক্তব্য গণতন্ত্রকে সম্পূর্ণভাবে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। তাদের গণতন্ত্রের ওপর কোনো প্রকার আস্থা নেই, প্রত্যেকটি ক্ষেত্রে তারা এই গণতন্ত্রকে হত্যা করার কাজ করে যাচ্ছে। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছেন আমি আগে দর্শকদের শোনাবো। আপনারা লোকসভা ভোটটা ভালো করে দেন, 26 অবধি যাবে না, কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে। যেভাবে মাফলার ঢুকে গেছে, হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই, হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই। নির্বাচনে জিততে পারবেন না বলে এইভাবেই হবে নাকি? পশ্চিমবঙ্গের শিল্পে একটা 200 পার করার পরে বদলে 77-এ থমকে গেলেন। প্রশ্ন যখন আমাকে করেছেন উত্তরটা দিতে দিন, মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। পশ্চিমবঙ্গে এই যে ইন্ডিজোটে যারা ছিল তারা কিভাবে অভিযোগ করে দুর্নীতিটা পশ্চিমবঙ্গে হয়েছে, এটাই শিল্প। আজকে যে কোনো জায়গায়, কি সন্দেশখালী থেকে শুরু করে কত জায়গায় বেআইনি নির্মাণ থেকে শুরু করে টাকা ছাড়া পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, কোনো কাজই হয় না। তো সেই জায়গা থেকে কালীঘাটের কাকু, তাকে আড়াল করবার জন্য এসএসকেএমের শিশু বিভাগের বেড দিয়ে দেওয়া হলো। আজকে কিভাবে নির্লজ্জভাবে মানে এজি কোর্টে গিয়ে আমরা কি দেখলাম, তিনি শাহজাহানের উকিল রয়েছে মুখচি দিয়ে, সে ওকালতনামায় সই করে আনতে পারলো, আর ইনি মুখ লোকাচ্ছে, আবার অ্যাকিউজডের হয়ে আবার মামলা লড়ছে। তো এদের লাল লজ্জা নেই। তো বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ তারা স্থায়ী সরকার চায়, দুর্নীতিমুক্ত সরকার চায়। এবং এই যে প্রশ্নটা আপনাকে বলতে দিলাম,
26-এর আগে বললেন 26 অবধি এই সরকার টিকবে না, আপনি তো শুনলেন আপনার দলের নেতা বলছেন, তাহলে 26 অবধি এই সরকার টিকবে না, এই সরকারকে উৎখাত করবেন, অর্থাৎ অগণতান্ত্রিক পদ্ধতিতে উৎখাত করবেন। 20 যদি মাথায় ওঠে ঝাড়াবেন কোথায়? সিএম যদি দুর্নীতি ঘটে জেলে যান, তাহলে কি হবে? মৃত্যুঞ্জয় পাল বলছি, দেখুন প্রথমত যে একজন অসভ্য ইতর বর্বর একজন লোক এটা কিন্তু বলবেন না, আমি কিন্তু বলবো। আপনার বেলায় বলিনি, আপনি বলবেন। এই যে আপনি বলবেন, মামলা করবেন, আমার নামে মামলা করবেন, আপনার নেতাকে শেখান, আপনার নেতাকে শেখান শব্দ চয়ন, আপনার নেতাকে শেখান, আপনার নেতাকে শেখান। আপনি আমার বেলা বলবেন না, আপনার নেতাকে শেখান। রাষ্ট্রপতি সম্পর্কে কি বলে? কল্যাণ ব্যানার্জি কি বলে? যার পরিবার এই চটি চেটে এত কিছু হয়েছে, চটি যার পরিবার চটি চেটে বড় হয়েছে, অধিকারী ফ্যামিলি বহু আগে থেকে আমি লড়াই করে এইভাবে কিছু চাইটামি করলে রাজনৈতিক যুক্তিটা শুনি, রাজনীতি বলি। হ্যাঁ আমি বলছি যে না, এক সেকেন্ড, ঝগড়াঝাটি বাজে আমি না আমি ঝগড়াঝাটি করছি না, আমাকে উনি বললেন বলে মাঝখানে এরকম বলে, ওনার বেলায় না ঠিক আছে বলুন। দুর্নীতি আমার কথা হলো যখন দুর্নীতিগ্রস্ত আপনারা উপর থেকে নিচ অবধি দুর্নীতি বাজে একটা আরে ঠিক আছে ডাকাতের দল প্রমাণ করুন না। আমি বলছি শুনুন, আমি আমাদেরটা কোনো আপনারা প্রমাণ expose করতে হয়ে পেরেছেন? গেছেন। আপনারা ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই একটু শান্ত হন, আমি সুমন দা এর বিষয়ে আলোকপাত করতে চাইছেন, সুমন দার বক্তব্যটা শুনে নিই একবার। বিজেপি মুখপাত্ররা বলেন তারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান, প্রধানমন্ত্রী এসে বলেছেন, আমিও তো আমার প্রধানমন্ত্রীকে বিশ্বাস করব, শিলিগুড়ি সভা থেকে বলছিলেন। ওই দিন উনি দুটো কথা বলেছিলেন, এক হচ্ছে দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান, আর কংগ্রেস সব খারাপ কাজ করে গেছে, যেটা প্রসেনজিৎবাবুও বলছিলেন। সত্যি কংগ্রেস সত্যবোধে খারাপ কাজ করেছিল। যখন উনি বলছিলেন যেদিনকে, বা বিজেপিরও খেয়াল রাখা উচিত, উনি অরুণাচল থেকে এসেছিলেন। অরুণাচলে ওনার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম প্রেমা খান্ডু, আগে কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে টপকে বিজেপি হয়েছে। ইনার বাবা দর্জি খান্ডু চিফ মিনিস্টার ছিলেন, তখন বিজেপি রোজ, আমি সেটাই দেখছিলাম, কত কোর্টে কেস ফাইল করেছিল, দর্জি খান্ডু চোর, ওর পরিবার চোর, ওর ছেলে চোর। যেদিন বিজেপিতে গেল সব ভালো। সুমন দা এই উদাহরণ শেষ হবে না। আমি আজ বলছি, আমি দেখো, আমি তো তৃণমূল করি না, আমি শুধু দুর্নীতির বিষয়, আমার বক্তব্য হলো যে একটা সরকার, যেটা আমি বলতে পারি, উনি আমাকে বলতে দিলেন না, যে একটা সরকার আমরা মেজরিটি নিয়ে এসেছি 2026 অবধি, যে সরকারটা আছে 2026-এর আগে ভোট হবে না, উনি বলছেন সরকারটাকে ফেলে দেবেন। তার মানে এটা কি উনি বলছেন যে ভোট হয়ে যাবে আগে, তার মানে চলবে না কি করে? তার মানে হয় বিধায়ককে কেনা বেচা হয়ে যাবে, কিছু ভাবে তো বা রাষ্ট্রপতি শাসন জারি হবে, কিছু 356 অ্যাপ্লাই হবে, কিছু তো হবে। আদার অল্টারনেটিভ অপশনটা কি আছে? তার মানে একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা। এক, দু নম্বর কথা হলো সুমনদা, এই তো আমরা তো বিভিন্ন টক শোতে আজকেও সকালবেলা থেকে নরেন্দ্র মোদী অরুণাচলে দাঁড়িয়ে দর্জি খান্ডু তার মানে প্রেমা খান্ডু তার পাশে বলছেন যে এখানকার কংগ্রেস কোনোদিন কিছু কাজ করেনি, এই টানেল কাজ করেনি। আগে 10 বছর বেচারি এখনকার চিফ মিনিস্টারের বাবাই চিফ মিনিস্টার ছিল, তোমার তার বাবা কাজ করেনি। আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যেতেই হবে, সঙ্গে থাকুন। একটু দিও। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় ছিলাম সে বিষয়ে সুমন ভট্টাচার্য আলোকপাত করতে চাইছিলেন, বলুন সুমন দা। দেখুন, বিজেপি যখন ইলেকট্রাল বন্ড নিয়ে কোনো দলকে বেঁধে তখন প্রায়শই তথ্য গুলিয়ে দিতে চায়, যেমন একটা সহজ তথ্য দিই। এর আগে সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি সম্পর্কে কথা হচ্ছিল, কলকাতা বেসড আরেকটি কোম্পানি এমকেজে, তাদের যা গোটা বছরের প্রফিট তার প্রায় 3 গুণ, 580 কোটি টাকা মতো দিয়েছে, রাফলি 580 এরকম কোটি টাকা। তো সবাই ভেবেছিল এবং প্রথম দিকে এটাই বলাও হয়েছিল যে এটা পুরো টাকাটা তৃণমূল পেয়েছে, কারণ এই কোম্পানির বিরুদ্ধে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগের ভিত্তিতে একটা সিবিআই তদন্তও চলছে। যখন ইলেকট্রাল বন্ডের সিরিয়ালটা মেলানো হলো, দেখা গেল 500 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকা এমকেজে কোম্পানি বিজেপিকে দিয়েছে। কলকাতা বেসড কোম্পানি, যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, কারণ প্রকাশিত তথ্য, আমি কোনো গোপন তথ্য বলছি না যে আমার বিরুদ্ধে, যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ যারা তৃণমূলের হেল্প পেয়েছে, যারা মানে দুধের ডেয়ারিতে তৃণমূল সরকার তাদের হেল্প করেছে, অধীর চৌধুরী সিবিআই তদন্ত চেয়েছিল, সিবিআই তদন্ত হয়েছে, তার 500 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকা বিজেপি পেয়েছে। সো লুক অ্যাট দ্য হোল প্রিজম। এটা তো কোনো অস্বীকার করে কোনো লাভ নেই। দেখুন, একটা পয়েন্ট ধরেই বলছি,
সুমনদা একটা উদাহরণ দিচ্ছে, সবচেয়ে বড় কথা হলো প্রথম যে শাড়িটা আছে 20টা কোম্পানির মধ্যে 13টা কোম্পানির বাড়িতে সিবিআই বা ইডি বা ইনকাম ট্যাক্স রেড হয়েছিল, যে 13 জন প্রথম যে লিস্টটা দেখবেন যা সবচেয়ে বেশি টাকা দিয়েছে 13টা কোম্পানির কাছে সিবিআই ইডি তাদের অফিসে গেছে। তো এইটা তো পরিষ্কার হয়েছে। কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলি যে অমিত শাহজি তিনি অনেক কিছুই দেখেন, বিরোধীদের বিভিন্ন জিনিস দেখেন, এইখানে আপ খারাপ, তৃণমূল খারাপ, সবাই সব খারাপ। কিন্তু দেখুন অমিত শাহজি এখানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে টাকা বেরোচ্ছে সেটা দেখতে পান, কিন্তু কর্ণাটকের বিধায়ক কে মাদাল বিরুপাক্সা ছেলের অফিস থেকে 8 কোটি 12 লক্ষ টাকা পাওয়া যায়, এটা কিন্তু অমিত শাহজি দেখতে পান না। এই যে না দেখার একটা অদ্ভুত মিস্টার ইন্ডিয়ার মতো চশমা, সেটা কিন্তু এখনো বাজারে পাওয়া যায় এবং সেটা কিন্তু অমিত শাহজি পড়ে, অন্য কোনো রাজনৈতিক দল পড়ে না। আমি একবার আসবো আপের মুখপাত্রের কাছে, যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই যে ধরুন আপনাদের দলটা একটা প্ল্যাটফর্ম থেকে উঠে আসা দল, তো যে প্ল্যাটফর্মটা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল এবং ঝাঁটা দিয়ে দুর্নীতি সরিয়ে দেওয়া হবে বলেই আপনাদের প্রতীকটাও সেরকম, তাহলে ঠিক আপনাদের দলের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে, যেটা ইডি বলছে আজকে যে ঘুষ নেওয়ার জন্যই তৈরি হয় দিল্লির আবগারি নীতি। আপনারা হয়তো আইনটা উইথড্র করে নিয়েছেন, কিন্তু এই অভিযোগগুলো ওঠার সুযোগ থাকছে কেন? দেখুন, এটা তো আমরা বুঝতেই পারছি যে এত বছরে যখন বিগত 10 বছর ধরে আমাদের নরেন্দ্র মোদীজি এসব করার সময় পাননি, হঠাৎ করে কেন এই বছরেই ওনার সময় হয়ে উঠলো বিরোধীদের মুখ বন্ধ করার জন্য বা অরবিন্দ কেজরিওয়ালের অ্যাটাক করার? তার কারণ উনি বুঝতে পারছেন অরবিন্দ কেজরিওয়াল যে সকল জনপ্রিয় মুখ আছে তাদের মধ্যে অন্যতম, এবং বারে বারে নাকে দম করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং কেন? কারণ এমসিডিতে হেরেছে কিছুদিন আগে, গুজরাটেও আমরা সিট নিয়েছি। তারা দেখছে যে মাত্র 10 বছরের মধ্যে একটা দল এইভাবে কিভাবে বেড়ে উঠছে, এটা আর একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, অমিত শাহকে ফলো করেন হয়তো ভারতীয় জনতা পার্টি, হতেই পারে, কিন্তু অমিত শাহ যে ভুল তথ্য দিয়েছে আমি বলে দিচ্ছি আপনাকে। অমিত শাহ একটা ভিডিওতে বলেন যে 20,000 কোটি টাকা নাকি টোটাল বন্ডে উঠেছে। বলে রাখা ভালো যে এটা 16,500 কোটি টাকার মতন একটা অ্যামাউন্ট, যার মধ্যে কিন্তু 8,500 কোটি টাকা মতন শুধুমাত্র বিজেপির খাতাতেই গেছে। এটা কিন্তু হিসাব বলছে। তার মানে ওরা না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বিশ্বাস করেন, ওনারা যেটা নেতা বলে সেটা ফ্যাক্ট চেক করেন না, সেটা ফ্যাক্ট চেক অনুগ্রহ করেন করে না। যেটা এভিডেন্স জমা দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই প্রকাশ করেছে সেটা দেখে নেবেন। আচ্ছা, আমার একটা এই যে বিষয়টা বিজেপির কাছে জানতে চাইবো যে আপনারা কি মানে নির্বাচনে জয়লাভের আশা দেখছেন না, সেই কারণেই কি আপনারা এরকম সমস্ত কিছু গণতান্ত্রিক বিষয়গুলো বাদ দিয়ে এভাবে? গণতান্ত্রিক বিষয় কি? আজকে দেখুন এই যে লিকার পলিসি মেকিং এর জন্য 6 জনের একটা ফর্জি কমিটি ছিল, তাদের পিছনে মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং। আরে এই সময় কি আইন কি ভোট দেখে চলবে? কোর্ট কি ভোট দেখে চলবে? কোর্টের অবজারভেশন সমস্ত তথ্য ছিল, তাহলে এতদিন গ্রেফতার করেননি কেন? এতদিন কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করেননি কেন? এতদিন কোর্টের অবজারভেশন যেমন এই রাজ্যে ছিল, নিয়োগ দুর্নীতি হয়েছে, ওখানে অবজারভেশন ছিল যে লিকার দুর্নীতি হয়েছে পলিসি মেকিং এ, এটা কোর্টের অবজারভেশন ছিল। তাই থেকে গ্রেফতার করেননি কেন? এতদিন কেন গ্রেফতার করেননি? দুর্নীতি করেছে সেটার জন্য কিন্তু এভিডেন্স করা হচ্ছে। বেশ, আমরা আসবো এই আলোচনা ছিল একটা ছোট কমিটি ছিল যেখানে দেখতে থাকুন বাংলা বলছে। বিজয় নায়া ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে উত্তরটা শোনার অপেক্ষায় রয়েছি প্রসেনজিৎ ঘোষ রাজ্য বিজেপির মুখপাত্রের কাছ থেকে, যে এই যে দুজনেই বললেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা রাজনৈতিক বিশ্লেষক উভয়েই বললেন যে কথাটা, যে এই যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, আমি শুভেন্দু অধিকারী বলিনি, আমি বলেছি যে এই যে কংগ্রেসের সব কারা আর আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, সেটা এই প্রেমা খান্ডু, হেমন্ত বিশ্ব শর্মা এদের দেখার পরে কেউ বিশ্বাস করবে? অজিত পাওয়ার, নারায়ণ রানে, রেড্ডি ব্রাদার্স, আপনি কত উদাহরণ দেবেন? কিন্তু এই যে বক্তব্যটা 26 অবধি চলবে না গভর্নমেন্ট, আমরা একটা নির্বাচিত গভর্নমেন্টকে উৎখাত করব, এই কথাটা কি? এটা কি একটা গণতন্ত্রের কথা? আপনারা উৎখাত করব না, 26 পর্যন্ত চলবে না, আমি আবার বলছি, বিকৃত হচ্ছে কথা। তা চলবে না মানে নাকি একটা নির্বাচিত গভর্নমেন্ট চলবে না? কিভাবে চলবে? গভর্নমেন্ট যদি দুর্নীতির উপর ভরসা করে চলে, আর সেই দুর্নীতির বীজ যদি মাথা পর্যন্ত পৌঁছায়, যেমন বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা পঞ্চায়েত নির্বাচনে কি করেছেন, পুরসভা নির্বাচনে কি করেছেন, গণতান্ত্রিক ভাবেই তো ফেলতে হবে একটা সরকারকে। তার জন্য অবশ্যই পঞ্চায়েত নির্বাচন এখানে হয়েছে, এটা তো প্রহসন ছিল, শব্দ তো ওয়েট করতে হবে, গণতান্ত্রিক ভাবে আমি একটু বলি, শব্দ ওয়েট করতে হবে। উনি তো ব্রেকের আগেও যা বলছেন, ব্রেকের পরও তাই বলছেন। আমি একটু অন্য কথা বলি। আমি বলি যে দেখুন, 2021-এ 8 দফা নির্বাচন হলো,
কোভিডের পিরিয়ডের সময় আমরা অ্যাপিল করেছিলাম নির্বাচন কমিশনের কাছে, শেষ 4 দফায় মানুষের মৃত্যু বাড়ছে, সেকেন্ড ওয়েভটা উঠছে, যে 4 দফাটা একটা দফায় করে দাও। লাস্টে আমরা বললাম 2 দফায় করে দিন, সেটাও শোনা হলো না। এত কেন্দ্রীয় বাহিনী হলো, 8 দফায় ভোট হলো কোভিড পিরিয়ডে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের সবাই আসলো, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপির আসলো, আমরা তো সেখানে 213টা সিট পেয়েছিলাম। তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন, একটা জায়গায় কেউ বলেনি বিজেপির কোনো নেতা বা সিপিএম কংগ্রেসের কেউ যে আমরা ভোট লুট করেছিলাম 2021 সালে, কেউ তো করেনি। শিলিগুড়ির পৌর নির্বাচন হলো, আমরা ক্ষমতায় আসলাম, শঙ্কর ঘোষ এবং অশোকবাবু, সিপিএম এবং বিজেপি দুজনেই বললো ফেয়ার ইলেকশন হয়েছে। বিজেপি কে? ওই যার হাতে শঙ্কর বাবু, হ্যাঁ, যে হাতে পাঞ্জাবি তলায় চে গুয়েভারা লুকিয়ে আছে, তিনি বললেন, অশোকবাবু বললেন, দুজনেই বললেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, মানুষ আমাদের ভোট দেয়নি। মুশকিলটা হলো প্রসেনজিৎ বাবুরা এখানে সেই কথাগুলো বলে না। দ্বিতীয় কথা হলো যে আমার কথা হলো সুমনদা কথা বলছিলেন, অনেকের কথা বললেন, আমি একটা নাম বলি, ইডি অ্যারেস্ট করছে, তাই ইডির ব্যাপারটা একটা বলি। 2020 সাল ছগন ভুজবল মহারাষ্ট্র সদন কেলেঙ্কারি, 2020 সালে চার্জশিট দেওয়া হলো, 20 কোটি টাকা ছগন ভুজবলের সম্পত্তি অ্যাটাচ করলো, ভালো ভেবে দেখো, অ্যাটাচ করলো। সেই মামলায় 2023-এ এসে ইডি বলছে যে মামলাটা আমরা উইথড্র করতে, পেয়ার করছে। যার সম্পত্তি অ্যাটাচ করছে ইডি, তাকে দলে নিচ্ছে এবং পেয়ার করছে যে আমরা মামলা উইথড্র করছি। সবথেকে ভাবতে অবাক লাগে, তৃণমূলের মাননীয় সুপ্রিমো যখন 2002 সালে ইডিকে এম্পাওয়ার্ড করা হয়, তখন কিন্তু তিনি ওই সরকারের সঙ্গে ছিলেন। এইটা ছগন ভুজবলের উত্তর। আরে শেষ করতে দেবেন না, শেষ করুন। অসহিষ্ণুতা কেন? আজকে আপনি ইলেকশন ফেয়ার হয়েছে কি হয়নি সেটার উত্তর দিচ্ছেন শিলিগুড়ি, কেন কলকাতা বলছেন না? কেন বিধাননগর বলছেন না? কর্পোরেশন ইলেকশনে কেন আপনি পঞ্চায়েত ইলেকশনের কথা বলছেন না? আমরা 21-এ কি বলেছি যে আপনারা অবৈধভাবে জিতেছেন? আমরা তো বলিনি, আমরা বলেছি যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, যে ভায়োলেন্সটা পোস্টপোল, আমাদের 66 জন মানুষ খুন হয়েছে। আমার একটাই প্রশ্ন, 26-এ গণতান্ত্রিক ভাবে হারাবেন নাকি 356 জারি করে এদেরকে গভর্নমেন্টটা বন্ধ করবে? আমাদের অমিত শাহজি বলে দিয়েছেন কোনোভাবেই 356 জারি করবার থেকে ইচ্ছা নেই। তাহলে চলবে না কেন? ব্যাপার হচ্ছে যে এই দলটা যেভাবে দুর্নীতিগ্রস্ত দেন নিয়ে চলছে, একটা পরিবারতান্ত্রিক, তাহলে চলবে, তাহলে তো সেইভাবেই চলে যাবে। উল্টে তো দেখতে পাচ্ছি এখনো আপনাদের দল থেকে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আসবো আমি আপের মুখপাত্রের কাছে। আচ্ছা, আপনারা আজকে কলকাতাতেও আপনাদের পক্ষ থেকে একটা বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল বিজেপির পার্টি অফিসের সামনে। গণতান্ত্রিক এই বিক্ষোভ করার সময় আপনাদের মানে আমরা দেখলাম অনেকগুলো অভিযোগ করা হয়েছে আপনাদের দলের পক্ষ থেকে। কি কি সমস্যায় পড়েছেন শুনি আগে। দেখুন, আমরা সকাল থেকে বিজেপি পার্টি অফিসের সামনে মুরলীধর লেনের ওখানে আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম। তারপরে আমরা সেখান থেকে একটু অন্যদিকে আমরা গিয়ে সেখানে মানে কিছুজন দাঁড়িয়েছিলাম। তো ফেরার পথে 2টো বাজে প্রায়, তখন আমাদেরকে টন্ট করা হয় যে কেজরিওয়াল চোর, এবং 20-22 জন মিলে তেড়ে আসে একজনকে মারার জন্য। এবং তিনি যখন এসে জানান যে আমার উপরে এরকম অ্যাটাক হয়েছে, পুলিশ অবশ্যই ছিল, এটাও একটা ব্যাপার যে পুলিশ ওখানে ছিল। এবং আমরা যখন যাই সেখানে কয়েকজন, আবার যখন উনি দাদা এসে বলেন যে দিদি আমাদেরকে মারধর করা হয়েছে, তো তখন সেখানে যাওয়ার পরে সেখানে যারা বাকিরা ছিলেন সেখানে তারা এসে আমাদেরকে চড়া হয় এবং আমাকে 2বার ফেলে দেওয়া হয়েছে এবং আমাদের 4-5 জনকে বেধড়ক মারধর করা হয়। আমার এমনিও পায়ে একটা চোট রয়েছে কিছুদিনে, তার মধ্যে আমাকে মারা হয়। এর লাইভ ভিডিও এবং ফুটেজ সবটাই আছে আমাদের কাছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভারতের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা নিয়ে দেখুন, এখানে একটা ব্যাপার হচ্ছে পুলিশ সেখানে ছিল, কিন্তু পুলিশের বক্তব্য হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত ফোর্স ছিল না। এটা পুলিশ জানায় যে আমাদের কাছে পর্যাপ্ত ফোর্স না থাকার জন্য আমরা এটাকে কন্ট্রোল করতে সেরকমভাবে পারিনি, সেটা ওনারা আমাদেরকে অফলাইনে জানান। তো ব্যাপারটা এটাই যে পুলিশ সেখানে দাঁড়িয়েছিলেন, এটা খুবই হাস্যকর বিষয় যে পুলিশ ওখানে দেখেছেন, সবটাই দেখে দাঁড়িয়েছিলেন। পরে এসে উল্টে আমাদেরকে এটাও বলা হয়েছিল যে আপনারা কেন এখানে বসে আছেন, চলে যান, মানে একটা আমাদেরকে উল্টে সতর্ক করা হচ্ছে। বিজেপি হুঁশিয়ারি দিয়েছে বেসিক্যালি। তো দেখতে গেলে সেটাই। অভিযোগ দায়ের করেছেন? অবশ্যই থানায় অভিযোগ দায়ের করেছি এবং আমরা মেডিকেল করিয়ে এসেছি সেখান থেকে, এবং তাদের নামে আমরা এফআইআর করে এসেছি যারা যারা এই অভিযুক্ত আছেন। বেশ, আমি যেটা জানতে চাইবো যে এই যে বিজেপিরা যারা বিজেপিতে চলে যাচ্ছেন তারা বহাল তবিয়তে আছেন, এই কথাটা বারংবার বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অন্যান্যরাও বলছেন, সেই বিষয়টা নিয়ে আলোকপাত করবেন কেন? তাহলে তাদের ক্ষেত্রে তদন্তগুলো বন্ধ হয়ে যায়।
প্রথমে আমি আপের যিনি প্রতিনিধি তিনি যেটা বললেন তার উত্তর দিয়ে দিই। আজকে দেখুন, আপনার কোনো কিছু গণতান্ত্রিকভাবে প্রতিবাদ আন্দোলন করতেই পারেন। আপনি যদি আমার বাড়ি আক্রমণ করেন, আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কটু কথা বলেন, তার প্রতিবাদ তো করতেই হবে আত্মরক্ষার স্বার্থে। আর এখানে কাউন্টার কেস হয়েছে, আমাদের ছেলেরাও মার খেয়েছে। আপনি আমার পার্টি অফিসের মধ্যে ঢুকে প্রধানমন্ত্রীকে গালাগালি দেবেন, সেটা বরদাস্ত করতে হবে? এটা কি কালচার হবে? রাজপথ রয়েছে, মিছিল করুক, মিটিং করুক, গুলি চালিয়ে দেবেন। আপনি যে এটা আপনি যে এই কথা বলছেন এখানে বসে পার্টি অফিসে ঢুকেছে, এর এভিডেন্স আপনি দিতে পারবেন? সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আরে আপনারা আইনের পথে এফআইআর করেছেন, আমরাও আমাদেরও কাউন্টার কেস করা হয়েছে, আইনের পথেই দেখা হবে। আরে প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু নাথুরাম গডসেকে সমর্থন করে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু নাথুরাম গডসেকে সমর্থন করে, তাহলে গুলি করে দেবেন। আরে গুলি করে দিন না। গান্ধীজির স্বচ্ছ ভারত অভিযান থেকে পিভি নরসিংহ রাওয়ের প্রকল্প থেকে শুরু করে তাহলে কংগ্রেসের প্রকল্প বন্ধ করে দিতে বলছি, গুলি করে দিন না। আপ গেছিল যখন পার্টি অফিসে নাথুরাম আপনি আক্রমণ করবেন, আমার বাড়িতে এসে গালিগালাজ করবেন, আপনি বিজেপির পার্টি অফিসে ঢুকবেন কি করে? বিজেপির পার্টি অফিসের সামনে আসবেন কেন? আমার বাড়ির সামনে এসে গালিগালাজ করবেন না। আমার প্রথম ব্যাপারটা হচ্ছে, আমার ধারণা বিজেপি ভুল করে ফেলেছে। বিজেপি তো আমরা এর আগে দেখেছি পার্টি অফিসের সামনে রাহুল সিনহা নাম অন্য গোষ্ঠীর লড়াই হচ্ছে। হয়তো ভেবেছিল যে নিজেদেরই কেউ লোকসভার টিকিট ফিকিট 23টা সিটে এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, হয়তো ভেবেছে সেই জন্য এসছে, সেই জন্য মারধর হয়ে গেছে। দ্যাটস হতে পারে, সেম সাইড এরকম হয়, দ্যাটস নট এ বিগ ডিল। কিন্তু ইস্যু হচ্ছে যে গণতন্ত্র থাকলে একটা দেশে আপনি দুটো সিটিং চিফ মিনিস্টার, তারা যাই হোক তাদেরকে আপনি এভাবে অ্যারেস্ট করতে পারেন? হেমন্ত সোরেন ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় আদিবাসী নেতা, আপনি তাকে এভাবে অ্যারেস্ট করতে পারেন? হেমন্ত সোরেনের স্ত্রীর চোখের জলে যে তিনি বিবৃতিটা দিয়েছেন সেটা কেউ পড়েছে? এরপরে দেখুন আমি বলছি বিজেপি যা বলে, নরেন্দ্র মোদী পাশে মানে হেমন্ত বিশ্ব শর্মাকে পাশে বসিয়ে বলছে কংগ্রেস সব খারাপ কাজ করে। আর হেমন্ত বিশ্ব শর্মা কোন দল করতো? কংগ্রেস সব দুর্নীতি করে। আর হেমন্ত বিশ্ব শর্মা কোন দল করতো? পাশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বসে বলছে যে আগে রেল খারাপ চলতো। আরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা রেলমন্ত্রী ছিল, তিনি সবচেয়ে পপুলার রেলমন্ত্রী ছিলেন। তো দেখুন, মানে প্রাণে বাঁচলে তারপর তো বাপের নাম। এখন এখানে হচ্ছে ক্ষমতায় থাকতে গেলে বাপের নাম ভুলতে হয়। তো বিজেপি সব নেতা বাপের নাম ভুলে গেছে, ডাজ নট ম্যাটার। কিন্তু আবার আমি বলছি যে গণতন্ত্র সব ভুলে যান। আপাতত একটা তানাশাহি চলছে। এবার মানুষ ৭৭-এ যেভাবে জর্জ ফার্নান্ডেজ কিন্তু জেলে বন্দি অবস্থা, তার সে আইকনিক ছবি হাতে হাত করা, সেখান থেকে তিনি ইলেকশন জিতেছিলেন। উই মাস্ট নট ফরগেট যে রোমান সাম্রাজ্যেরও পতন হয়েছিল, অমিত শাহ তো অনেক ছোট জিনিস। আরে রাশিয়ার গার্বাচপেরও পতন হয়েছিল, ঠিক আছে। আজকে হেমন্ত সোরেনের কথা বললেন, কংগ্রেস তো ভূপেশ বাঘেলকে বলে সবচেয়ে জনপ্রিয় নেতা। কংগ্রেস একরকম বলছে সিপিএম এর কথা নিয়ে। ভূপেশ বাঘেলকেও আপনারা ভূপেশ বাঘেলের সাথে কি করেছেন, ভূপেশ বাঘেলকেও কি করেছেন আপনারা জানেন, সবাই জানে। ভারতীয় জনতা পার্টির একটা গুণ কি বলুন তো, এরা একদম সকালে ওঠে আর মনে মনে ঠিক করে না আমি এটা বানিয়ে বলবো, এটা মিথ্যে বলবো, এটা হচ্ছে একটা। আমি আবারও বলছি যে বিরোধীদের ভয় পেয়েছে এই সরকার। 95% বিরোধীদের বিরুদ্ধে কেস করতে হচ্ছে এবং এই সরকারে এইবার ভোটে ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক উপায়ে এদের ভোটে হারিয়ে নতুন সরকার গঠন করে মানুষ এদের জবাব দেবে। আমি বলছি যাদের কাছে উন্নয়নের কোনো জিনিস নেই। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আদর্শ আচরণবিধি জারি হওয়ার পর একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আচরণ করেছে কেন্দ্রীয় সরকার, সেই বিষয়ে তাদের অভিযোগ জানিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে কি পদক্ষেপ করে সেদিকে আমাদের নজর থাকবে। তাছাড়া অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে দিল্লি সরকারের ভবিষ্যতের দিকেও পরবর্তী কি সিদ্ধান্ত হয়, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা তিনি কি পদক্ষেপ করেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন প্রসেনজিৎ ঘোষ, মৃত্যুঞ্জয় পাল, তুলিকা অধিকারী, সুমন ভট্টাচার্য। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।